আপনার স্ত্রীকে আপনি কতটা বিশ্বাস করেন সুব্রতা? পিয়ালির প্রশ্নে আমি কিছুটা বিস্মিত হলাম, কিন্তু সঙ্গে সঙ্গে বললাম 100%। পিয়ালি আমার উত্তর শুনে হাসলো। তারপর বলল, আপনার স্ত্রী আপনার বিশ্বাসে সুযোগ নিয়ে আপনাকে বোকা বানাচ্ছে। যেমন, আপনি গত 3 দিন বাংলাদেশে ছিলেন, আর এই 3 দিন আপনার স্ত্রীর সাথে কে ছিল জানেন? আমি অবাক হয়ে বললাম, কে? পিয়ালি বলল, আপনার সবচেয়ে কাছের বন্ধু সুনীল চ্যাটার্জি। ওর মুখ থেকে কথাটা শুনে আমি ভীষণ রাগান্বিত হলাম। রাগান্বিত হওয়ার কারণ হলো, পিয়ালির কথাটাকে আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। আমার মনে হয়েছে এটা আমার বন্ধুর ওপর তার দেওয়া ঘোরতম অপরাধ। কারণ সুনীল একসময় তার হাজবেন্ড ছিল। ভুল বোঝাবুঝির কারণে ওদের ডিভোর্স হয়েছে। আমি শিওর পিয়ালি জেদ থেকে আমার বন্ধুকে ফাঁসাতে চাচ্ছে, সাথে আমার লক্ষ্মী স্ত্রীর নামেও কলঙ্ক লেপে দিতে চাইছে। আমি একটা ধমক দিয়েই বসলাম ওকে। বললাম, এত বড় সাহস হয় কি করে তোমার? আমার স্ত্রীর নামে বাজে কথা বলো? পিয়ালি হাসে। আমার ধমক শুনে সে ঘাবড়ে যায় না একদম, শুধু বলে, শুভ্রতা, আপনি সুনীলকে চেনেন না? আপনার সহজ সরল স্ত্রীর মন নিয়ে সে খেলছে। কদিন পর আপনি নিজেই সব কিছু টের পাবেন। এটা অফিস। তাছাড়া নিজের দেশের অফিস নয় এটা। আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটা কোম্পানিতে আমরা জব করি। আমি আর পিয়ালি অফিস কলিগ। এখানে উচ্চ বাক্য করলে ওরা ঘাড় ধরে চাকরি থেকে বের করে দিবে। আমার অবশ্য ইচ্ছে করছিল পিয়ালির গালে ঘষে একটা চড় বসিয়ে দিতে। কিন্তু নিজের চাকরি বাঁচাতে গিয়ে দম আটকে রাগটাকে সামাল দিতে হলো। কিন্তু আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আর একবার যদি তুমি আমার কাছে আমার স্ত্রীর নামে কোনো আজে বাজে কথা বলো, তবে তোমায় খুন করব আমি। আজ অফিসে বলে বেঁচে গেলে আমার হাত থেকে। পিয়ালি কিছু বলল না, চুপচাপ ওর টেবিলের সামনে গিয়ে বসে পড়ল। তারপর দেখলাম বোতলের সিপি খুলে ঠকঢক করে পানি গিললেও ও। আমার কাজের মুডটাই নষ্ট হয়ে গেল। মাথাটাও কেমন ধরেছে। এখন বিকেল 4টা বাজে। অফিস ছুটি হবে রাত 9টায়। ততক্ষণ থাকা কিছুতেই সম্ভব না। মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। তাই আগেভাগেই ছুটি নিয়ে নিলাম এবং বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠলাম। অফিস থেকে বের হওয়ার সময় পিয়ালিকে দেখলাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে যেন অবাক করা কিছু দেখছে। বাসায় ফিরে মনটা আরও খারাপ হয়ে গেল। আমার স্ত্রী সুপ্রভা বাসায় নাই। দরজা বাইর থেকে লক করা। ফোন দিলাম 2বার, রিসিভ করলো না। 3য়বার ফোন দিতেই রিসিভ করলো। ওপাশ থেকে ও জিজ্ঞেস করলো, হ্যালো, কী ব্যাপার শুভ্র? তুমি তো অফিস থেকে আমায় কখনো ফোন দাওনি আগে। আমি বললাম, মাথা ধরেছে খুব, তাই বাসায় ফিরেছি। কিন্তু ফিরে দেখি তুমি নাই। কোথায় আছো তুমি? সুপ্রভা হেসে বলল, আর বলো না। হুট করে নোরা ফোন করে বলল আজ ওর মেয়ের বার্থডে। আগে দাওয়াত করতে ভুলে গিয়েছিল। আমি ওর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। ওর মেয়ের বার্থডে পার্টিতে জয়েন না করে থাকি কী করে বলো? আমি হাসলাম। তারপর বললাম, ভালো করেছো। দরজা খুলে ভেতরে ঢুকলাম। একা একা কিছুই ভালো লাগছে না। খুব মন খারাপ লাগছে। আসলে সুপ্রভাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। গত 3 দিন দেশে ছিলাম। বড় চাচার মৃত্যুর খবর শুনে যেতে হয়েছিল। আমেরিকা ফিরে পিয়ালির কাছ থেকে সুপ্রভার বিরুদ্ধে এমন একটা মিথ্যা অপবাদ শুনে মেজাজ গেল বিগড়ে। ভেবেছিলাম বাসায় ফিরে ওর সাথে গল্প করে মেজাজ ঠিক করব। কিন্তু ও চলে গেল বার্থডে পার্টিতে। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। তারপর ঠিক করলাম ঘুমাবো। চোখেও ঘুম ঘুম ভাব ছিল। বিছানায় শোয়ার পর চোখ দুটি লেগেছে মাত্র, এর মধ্যে মোবাইল বেজে উঠল। পিয়ালির ফোন। রিসিভ করব না ভেবেও রিসিভ করলাম। ওপাশ থেকে পিয়ালি বলল, সুব্রতা, আপনি রাগ করেন আর যাই করেন, আমি কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী। দুর্গা মার কসম করে বলছি, সুপ্রভা এখন সুনীলের সাথে আছে। ওরা একটা হোটেলে আছে। পিয়ালির ওপর এবার মাত্রা ছাড়া রাগ উঠল আমার। আমি বুঝে পাই না একটা মেয়ে এমন বেহায়া হয় কি করে। নিজের প্রাক্তন স্বামীকে ফাঁসাতে গিয়ে আমার স্ত্রীর নামে বারবার অপবাদ দিয়ে যাচ্ছে। রাগে এবার ফোনটাই অফ করে দিলাম আমি। ঘুম আর হলো না। একবার ভাবলাম সুনীলকে ফোন দিয়ে সব কিছু বলি। এতে সুনীল রেগে গিয়ে এই বদমাশ মেয়েকে উচিত শিক্ষা দিয়ে দেবে। তাছাড়া সুনীল আর পিয়ালি ওরা দুজনই কলকাতার। পাশাপাশি ওদের বাসা। ওদের বিষয়টা ওরা বুঝুক। আমার স্ত্রী ওই সব ঝামেলা থেকে মুক্তি পাক।
কিন্তু এরপরই মনে হলো সুনীলকে এই তুচ্ছ কারণে ফোন দেওয়া ঠিক হবে না। ও তখন ভাববে পিয়ালির মতো থার্ড ক্লাস একটা মেয়ের কথা বিশ্বাস করে আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে সন্দেহ করছি। এটা আমার জন্য লজ্জার ব্যাপার হবে। তাছাড়া সুপ্রভাকে সুনীল বোনের মতো দেখে। এই বিষয়টা শুনলে সে খুব আঘাত পাবে। ইস্টার সানডে উপলক্ষে অফিস বন্ধ হলো। আমায় আর সুপ্রভাকে কার্ড দিয়ে ইনভাইট করেছে আমার অফিসের বস। বসের বাসায় যাওয়ার জন্য যখন সুপ্রভাকে বললাম, তখন সুপ্রভা বলল তার খুব মাথা ধরেছে, সে যেতে পারবে না। আমি বললাম, তবে আমিও যাব না। সুপ্রভা বলল, তোমার বস রাগ করবে, তুমি যাও। আমায় নিয়ে টেনশন করো না, ওষুধ খেয়ে শুয়ে এক ঘুম দিব, সব ঠিক হয়ে যাবে। আমিও চিন্তা না করে দেখলাম আমার যাওয়া উচিত, নয়তো বস খুব রাগ করবেন। আমি গিয়ে বসের সাথে দেখা করে আমার সমস্যার কথা বলে চলে আসব। কিন্তু চলে আসব যে এটা বললাম না সুপ্রভার কাছে। ভাবলাম ফিরে এসে ওকে চমকে দিব। বলবো ওই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান রেখেও আমি আমার ভালোবাসার জন্য ফিরে এসেছি। তখনও হয়তোবা খুব খুশি হবে। আমায় জড়িয়ে ধরে আমার ঠোঁটে চুমু খেয়ে বলবে, আমার শ্রেষ্ঠ পুরুষ, আমার ভালোবাসার দীপশিখা। বসের বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম রাত 9টায়। ওখানে গিয়ে পৌঁছালাম রাত 10টায় এবং 11টার দিকে বসকে বললাম আমার স্ত্রীর অসুখ, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। বস না বললেন না। আমি সঙ্গে সঙ্গে বাসায় চলে এলাম। বাসায় আসতে আসতে 12টা বাজলো। বাসায় এসে কলিং বেল বাজানোর 3-4 মিনিট পর দরজা খুলে দিল সুপ্রভা। ও দরজা খুলে দিয়েই আমার সামনে কেমন ভয়ে জড়সড় হয়ে গেল। এবং আশ্চর্যজনক বিষয় হলো ওর গায়ে তখন নাইটি ছিল না, শুধুমাত্র অন্তর্বাস পরা। দরজা খোলার সময় অন্তর্বাসের ওপর একটা মাঝারি সাইজের টাওয়াল জড়িয়ে এসেছে। দরজা খুলে দিয়ে ও কাঁপা কাঁপা গলায় বলল, তুমি যে হঠাৎ চলে এলে। আমি কোনো কথা বললাম না। এই প্রথম আমার মনে কেমন জানি সন্দেহ ঠেকছে। আমি কেন জানি অন্য কিছুর গন্ধ পাচ্ছি এখানে। মনে হচ্ছে আমার আড়ালে আমায় ফাঁকি দিয়ে সুপ্রভা অন্য কিছু করছে। এরপর আমি তাকালাম বিছানার দিকে। এলোমেলো বিছানা। সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি বিছানার ওপর আমার পরিচিত একটা জলপাই রঙা শার্ট পরে থাকতে দেখে। শার্টের পাশে একটা হাতঘড়ি, একটা মানিব্যাগ। বিষয়টা পরিষ্কার হলো আমি বাথরুমে যেতে চাইলে যখন সুপ্রভা আমায় বাথরুমে যেতে না করলো, বলল, একটু পরে যাও। আমি অবাক হয়ে বললাম, কেন? ও এরপর কিছু বলতে পারেনি, শুধু আমার সামনে কাঁপছিল আর ওর মুখ থেকে এলোমেলো কথা বেরোচ্ছিল। ও স্পষ্ট করে কোনো কিছুই বলতে পারছিল না। আমি এই প্রথমবার সুপ্রভাকে ধাক্কা দিয়ে আমার সামনে থেকে দূরে সরিয়ে দিয়ে বাথরুমের দরজার কাছে গেলাম। অবাক করা বিষয় হলো ভেতর থেকে বাথরুমের দরজা আটকানো। আমি এবার দরজায় নক করছি, কিন্তু ভেতর থেকে দরজা কিছুতেই খুলছে না। বারবার নক করছি, এতেও কাজ হচ্ছে না। এবার আমার প্রচণ্ড রাগ পাচ্ছে। আমি এবার দরজায় শক্ত করে একটা লাথি বসিয়ে দিলাম। লাথির আঘাতে দরজায় ঝনঝন শব্দ হলো, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলল না। আমি এবার সুপ্রভার একটা হাত ধরে আমার সামনে টেনে আনলাম। তারপর ওর গাল কষে একটা চর বসিয়ে দিয়ে বললাম, ওখানে কে? কে বলো? সুপ্রভা ভয়ে কাঁপছে। আমি বললাম, ওকে দরজা খুলতে বলো, নয়তো আমি পুলিশ ডেকে আনবো। বলল, আমার বাসায় ডাকাতি করতে এসেছে ও। সুপ্রভা ভয়ে ভয়ে বাথরুমের দরজায় টোকা দিয়ে বলল, সুনীল, দরজাটা খুলে প্লিজ। সুনীল এবার দরজা খুলে। ওর কোমরে পেঁচে রাখা একটা টাওয়াল আর গায়ে স্যান্ডেল গেঞ্জি, মুখে ভয়ের চিহ্ন। বাথরুম থেকে বেরিয়ে আমায় দেখেই মাথা নিচু করে ফেলল। ঠিক তখন সুপ্রভা 2-4-10টা মিথ্যে অজুহাত বানাতে চাইল। বলতে চেষ্টা করলো এ নিয়ে বিনিয়ে। সে বলল, তুমি এখানে চলে যাওয়ার পর সুনীল তাই এখানে এসেছিল আমাদের নিয়ে ঘুরতে বের হতে। আজ তো বিশেষ দিন, ঘুরে ঘুরে অনেক কিছু দেখা যাবে। কিন্তু এসে দেখে তুমি নাই, তাই সে চলে যেতে চাইলো। আমি বললাম, যেতে হবে না, এখন থাকুন, ও একটু পরেই ফিরে আসবে। কথাগুলো বলতে গিয়ে বারবার হরবল অবস্থা হয়েছিল ওর বলার ধাঁচে। ঠোঁট কাঁপছিল ওর পান পাতার মতো, থরথর করে। আর ততক্ষণে আমাদের এড়িয়ে গিয়ে সুনীল তার জামা কাপড় পরে নিল। সুপ্রভার মুখ থেকে অনুপযুক্ত মিথ্যাগুলো শুনে আমার ভীষণ রাগ পেল। আমি তখন রাগের গলায় বললাম, কারোর জন্য অপেক্ষা করলে কি গায়ের কাপড় চোপড় খুলে অপেক্ষা করতে হয়? সুপ্রভা আর কথা বলতে পারে না, একেবারে চুপ হয়ে যায়। হয়তোবা বুঝতে পারে তার সব মিথ্যের যুক্তি আমার কাছে হেরে যাবে, কারণ আমি জেনে গিয়েছি সব কিছু। আমার কাছে আয়নার মতো স্পষ্ট হয়ে গেছে তার সমস্ত পাপ। এবার সুনীলের পালা।
বিশ্বাসী বন্ধুর অবিশ্বাসী হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে ও কিছুই বলতে পারবে না, কিন্তু আমিও সহজে ওর কাছে কিছু জিজ্ঞেস করতে পারবো না, কারণ আমি আমেরিকায় আছি আজ 4 বছর। সুনীল এর আগে থেকেই এখানে ছিল এবং আমেরিকার নিউ ইয়র্কে পা দেওয়ার পর থেকেই সুনীলের সাথে আমার বন্ধুত্ব সাধারণ কোনো বন্ধুত্ব নয়। আমাদের সম্পর্ক ছিল গভীর, কিন্তু ও আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। এখন ওর শাস্তি পাওয়ার পালা। কিন্তু খারাপ লাগছে সুপ্রভার কথা ভেবে। সুপ্রভাকে বিয়ে করেছি 6 বছর হয়েছে। আমাদের সংসারে সন্তান সন্ততি নাই। ডাক্তার বলেছে আপনাদের কোনো সমস্যা নাই, আপনাদের তো সন্তান হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন আমি কিছুই বুঝতে পারলাম না। সুপ্রভা বলতো সব আল্লাহর ইচ্ছে, তিনি না চাইলে কিছুই হবে না। এখন অনেক কিছুই বুঝতে পারছি। হয়তোবা সুপ্রভা তখন চায়নি সন্তান, ইচ্ছে করেই বোধ হয় আমার থেকে লুকিয়ে ও পিল নিয়েছে, আমায় এভাবে দিনের পর দিন সন্তানহীনতার কষ্ট দিয়েছে। তার হয়তোবা অন্য কোনো চিন্তা ছিল। সুনীল চলে যাচ্ছে, আমি এর আগে ওকে কিছুই বলিনি। ও দরজার কাছে পৌঁছাতে আমি ওকে ডাকলাম, সুনীল। সুনীল অনেকক্ষণ সামনের দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে কাঁধ ফিরিয়ে পেছনে তাকালো। আমি সুপ্রভাকে ধাক্কা দিয়ে সামনের দিকে সরিয়ে দিয়ে বললাম, ওকে সাথে করে নিয়ে যা। এই ঘরে ওর কোনো জায়গা নেই। আর বুকের কাছে যেখানে হৃদয় থাকে সেই জায়গায় হাত রেখে বললাম, আর এখানেও নাই। তুই ওকে তোর সাথেই নিয়ে যা, নয়তো আমি ওকে আজ মেরে ফেলবো। সুনীল গাধার মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে খানিক সময়, তারপর বেরিয়ে যায় একা একা। আমি এবার সুপ্রভার একটা হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যাই দরজার দিকে। সুপ্রভা তখন ভয়ে কাঁদতে থাকে কোন এক দুঃখে, আর বড় অনুনয় অনুযোগ আর লজ্জা আশ্রিত গলায় বলে, সরি শুভ্র, আমি একটা ভুল করে ফেলেছি। আমি স্বীকার করছি এই ভুলটা অনেক বড়। আমায় ক্ষমা করো প্লিজ। ক্ষমা? আমি ক্ষমা করে দিব কেন? অবিশ্বাসীদের জন্য কোনো ক্ষমা নেই। আমি শক্ত হতে পারি তখন, কিন্তু ভেতরের হৃদয়ের ঢাকুনিটা ধপধপ করে কাঁপুনি দেয়। সারা শরীর কেমন জমিয়ে আসে। মৃত্যু শঙ্কিত রোগী ভনে যাই আমি। মুহূর্তে বুক ছিঁড়ে গলা ছিঁড়ে নাক দিয়ে দীর্ঘ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই দীর্ঘশ্বাস জুড়ে মিশে আছে দীর্ঘ 6 বছরের ভালোবাসা। সুপ্রভাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। তাকে কোনো দিন বিন্দুমাত্র সন্দেহ করতে পারিনি আমি। আর তখন হঠাৎ পিয়ালির কল আসে, বেজে ওঠে পকেটে থাকা আমার ফোন। আমি এবার অনায়াসে ওর ফোন রিসিভ করি। পিয়ালি এবার কোমল অথচ আঘাত দেওয়ার মতো করে বলে, শুভ্রদা, আপনাকে এসে ফাংশনে পাইনি। আপনি নাকি এসে 1 ঘন্টা থেকে চলে গেছেন। হুট করে চলে গেলেন কেন? কোনো সমস্যা নাকি বাসায়? ওর প্রতি রাগ হলেও রাগ দেখাতে পারি না আমি, শুধু বলি, কোনো সমস্যা হয়নি। পিয়ালি বলে, লুকাচ্ছেন কেন? কিছু তো একটা হয়েছে। চোর ডাকাত ধরেছেন নাকি বাসায়? কথাটা বলে ফিক করে হেসে ওঠে পিয়ালি। আমি একটা বকা দিতে চেয়েছিলাম ওকে, কিন্তু এর আগে ও ফোন কেটে দেয়। এরপর আমার রাগটা আরও বাড়ে। ওদেরকে ক্ষমা করার আর ইচ্ছে করে না। আমি জানি এসব কথা গোপন থাকবে না, জনে জনে জেনে যাবে। অন্যেরা এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে কি না জানি না, কিন্তু এখানে বাঙালি যারা আছে তারা ঠিক মাথা ঘামাবে। সুপ্রভাকে ঘর থেকে বের করে দিলে ওর যাওয়ার জায়গা নাই, কিন্তু আমার মনে হচ্ছে সুনীল ওকে জায়গা দিবে। পিয়ালির কথা শুনে এখন মনে হচ্ছে সুনীল নারীলোভী একটা ছেলে। ওর কাজই হলো মেয়েদের মন গলিয়ে ওদের কাছে আসা। সুপ্রভার কাছেও বোধ হয় এভাবে এসেছে। তবে আমি নিশ্চিত সুপ্রভাকে সে জায়গা দিবে, কদিন সাথে রাখবে, তারপর নতুন কোনো মেয়ের সাথে পরিচয় হলে ওকে ছেড়ে দিবে। আমি দেখতে চাই এই খেলার শেষটুকু, কিন্তু সুপ্রভাকে ক্ষমা করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সুপ্রভাকে টেনে নিয়ে যাচ্ছে আমি দরজার দিকে। সুপ্রভা এবার কেঁদে ওঠে জোরে, হাউমাউ করে কাঁদে, আর কান্না ভেজা গলায় হঠাৎ করে বলে ওঠে, আমার পেটে তোমার বেবি এসেছে শুভ্র, গতকাল আমি টের পেয়েছি। সুপ্রভার কোনো কথাই আমি বিশ্বাস করিনি, বিশ্বাস করার যোগ্যও সে নয়। আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিই। সে বারান্দার একটা খুঁটি ধরে দাঁড়িয়ে হাত জোর করে কাঁদে, প্রচণ্ড রকম কাঁদে। কেঁদে কেটে বলে, শুভ্র, এমন করো না প্লিজ, দোহাই, এমন করো না। তুমি এমন করলে আমার তোমার চেয়ে আমাদের বেবিটার বেশি ক্ষতি হবে। আমার ঘৃণা হয় খুব। থুক করে একদলা থুতু ফেলি সামনের দিকে। তারপর বলি, বেবিটা যে আমার, এটা কি সত্যি? সুপ্রভা ওর মাথায় হাত রেখে বলে, কসম করে বলছি এই বেবি তোমার। এর আগে কেন আমায় বলনি? আমি গতকাল টের পেয়েছি। দীর্ঘ 6 বছর ভর পিল খেয়েছো তুমি, তাই না? ইচ্ছে করে বেবি কনসিভ করনি কেন? আর এখন হুট করেই বা বেবি কেন কনসিভ করলে? সুপ্রভা বলে,
আমায় ঘরে আসতে দাও, অনেক কথা আছে। আমি হাসি, কটাক্ষ আর ঘৃণা ভরা সেই হাসি। তারপর বলি, ইম্পসিবল। তুমি একটা কালনাগিনী। তোমাকে আমি এখন 1%ও বিশ্বাস করি না। তোমার পথ তুমি দেখো এবার। কথাটা বলে ওর মুখের ওপর দরজা আটকে দেই। ও দরজা জড়িয়ে ধরে রাখে দীর্ঘ সময়। কাঁদে, অনুনয় করে বাইরে থেকে। আমি এসব শুনি না। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ি। সিগারেট ধরিয়ে টানতে থাকি। একটার পর একটা, একটার পর একটা সাদা ধুঁয়ে ভরে ওঠে ঘরের ভেতরটা। আমি সেই ধুয়োর দিকে তাকিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলি। তারপর বুক ছিঁড়ে, গলা ছিঁড়ে, নাক দিয়ে আরেকটা দীর্ঘশ্বাস বের করি। আর ভাবতে থাকি পেছনের দিনগুলোর কথা। সুপ্রভা একদিন সত্যি সত্যি চমৎকার একটা মেয়ে ছিল, এবং সে ছিল পবিত্র। বিয়ের পর দেশে যখন 2 বছর ছিলাম, তখন আমার আগে কোনো দিনও খেত না। আমার জন্য অপেক্ষা করত। আমি যত লেট করেই বাসায় ফিরি না কেন, আমি বাসায় ফিরলে আমায় নিয়েই সে খেত। একদিন হলো কি, রাতের বেলায় আমি বাসায় ফিরিনি। সে আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া করেনি। ওদিকে আরেক কাণ্ড ঘটল। মাও খায়নি, কারণ মা ওকে ভীষণ রকম পছন্দ করত। তাছাড়া মা আমাদের আগে কখনো খেত না। সেই সুপ্রভার কথা বলছি, যে ফুলশয্যার রাতে আমার একটা হাত ধরে বলেছিল, শুভ্র, আপনি জানেন আপনি অনেক সুন্দর। আমি বলেছিলাম, জানি। আর কে বলেছে আপনি অনেক সুন্দর এই কথাটা? স্কুল কলেজে যখন পড়তাম তখন সহপাঠী মেয়েরা বলতো। এছাড়াও কোনো ফাংশনে গেলে ওখানকার মেয়েরা বলতো। আমার মাও বলে। কোনো পুরুষ মানুষ অবশ্য আজ অবধি বলেনি আমি সুন্দর। আমাকে দেখতে ভালো লাগে। সুপ্রভার মুখ কালো হয়ে গিয়েছিল কথাগুলো শুনে। আর সঙ্গে সঙ্গে রাগ মিশানো গলায় ও বলেছিল, খবরদার, এরপর যদি কোনো মেয়ের কাছে যাবেন আপনার চেহারার প্রশংসা কাব্য শুনতে, তবে কিন্তু আমি আপনার মুণ্ডুপাত করব। মুণ্ডুপাত বোঝেন তো? কার থেকে সুন্দর চেহারাটা আলাদা করে ফেলব। শুনে আমি এত জোরে জোরে হাসছিলাম যে তৎক্ষণাৎ দৌড়ে এসে আমার বড় ভাবি দরজায় টোকা দিল। আমি হাসি থামিয়ে দরজা খুলে দিলে ভাবি অবাক হয়ে বলল, কি খবর? রাত তো দেখি এভাবেই কাবার করে দিবি। তোর ভাই তো 11:30টার আগেই বাতি নিভিয়ে দিয়েছিল। কথাটা বলে ফিক করে হেসে উঠে ভাবি চলে গিয়েছিল। এরপর দরজায় খিল এঁটে আমি যখন সুপ্রভার কাছে ফিরলাম, তখন সুপ্রভা আমার সাথে কথা বলে না, গাল ফুলিয়ে রাখলো। আমি অনেক অনুনয় বিনয় করলাম। তারপর মুখ খুলল। তার গলায় প্রচণ্ড অভিমান, চোখ ভেজা ভেজা। সে বলল, আপনার ভাবি এমন অসভ্য একটা কথা কিভাবে বলতে পারল আপনার সাথে? আর আপনিও এটা শুনে গেলেন? আমি আবার হা হা করে ঘর ফাটিয়ে হাসিতে মেতে উঠলাম। সুপ্রভাত তখন এত রাগ পেল যে সে রাতে সে ঘরের বাতি নিভাতেও দেয়নি, আর আমাকেও তার কাছে যেতে দেয়নি। একবার হলো কি, আমার এক বড় বোনের বর তাকে মজা করে বলল, ভালোই তো দেখছি, দিন দিন খালি সুন্দর হচ্ছ, রূপ বাড়ছে। বিয়ের পর কোনো মেয়ের মানুষের চেহারা সুন্দর হলে বুঝতে হবে তার স্বামী তাকে বেশি আদর করে। কথাটা শোনার পর সুপ্রভা খুব লজ্জা পেল আর মন খারাপ করলো। সেদিন রাতে সুপ্রভা বলল, আমি আর দুলাভাইয়ের সামনে যাব না। আমি অবাক হয়ে বললাম, কেন? সুপ্রভা বলল, বড় দুলাভাই আমায় একটা পচা কথা বলেছেন। এত নোংরা হয় কিভাবে মানুষ? আমি তো তার বোনের মতোই ছিলাম। আমায় কিভাবে এমন একটা বাজে কথা বলতে পারলেন উনি? সেই সুপ্রভা যে ছিল সহজ সরল আর পবিত্র, যে ছিল মিষ্টি একটা মেয়ে, তার কথা বলছি। তাকে আমি প্রচণ্ড রকম ভালোবাসি। এই 6 বছরের প্রতিটা দিন তার প্রতি আমার ভালোবাসা বেড়েই চলছে শুধু। কিন্তু হুট করে সব কিছু বদলে গেল কি করে? ও এমন পরিবর্তন হলো কি করে? নাকি ওর দেশে থাকতেই ভালো ছিল? কিন্তু বিদেশ ভুঁইয়েও তো লাখ লাখ বাঙালি থাকে। এদের সবাই কেমন নষ্ট হয়ে যায় বরের বিশ্বাসের আড়ালে। পরপুরুষ নিয়ে মহা সমারোহ মেতে ওঠে। রাত অনেক হলো, চোখে ঘুম আসে না। কি মনে করে যেন বিছানার পাশে কাচের জানালাটা খুলে দিই। জানালা খুলতেই ঢুক করে হলুদ জ্যোৎস্না এসে লুটিয়ে পড়ে পুরো ঘরময়। সাথে একটুকু বাড়তি বাতাস, চেরি ফুলের সৌরভ। আমার তবুও ভালো লাগে না। অন্য দিনের মতো জ্যোৎস্না দেখলে শৈশব মনে পড়ে না। মার বলা আয় আয় চাঁদ মামা কবিতার কথা মনে পড়ে না। সুপ্রভার কথা খুব মনে হয়। ওর জন্য খারাপ লাগে, যাকে আমি দীর্ঘ 6টি বছর পবিত্র গোলাপের মতো বুকের কাছে আগলে রেখেছি। আজ তাকে নিজেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। বের করে দিয়েছি তো এমনি এমনি না, ওর নিজের দোষেই। বিশ্বাসী মানুষ হঠাৎ অবিশ্বাসী হয়ে উঠলে তাকে ক্ষমা করা কঠিন হয়ে পড়ে। কি মনে করে জানালাটা বন্ধ করে ফেলি আমি। আর তখনই বাংলাদেশের সুদূর একটি উপজেলা বারহাটা সবুজ গ্রাম থেকে আমার মায়ের ফোন আসে। আমার এখানে এখন গভীর রাত।
এই এত রাতে মা কখনো আমায় ফোন দেননি এর আগে। আজ হঠাৎ কেন অত রাতে মা ফোন করলো? ফোন রিসিভ করতে ওপাশ থেকে মা বলল, শুভ্র, কি হলো বলো তো তোদের? আমি মার মুখে এই কথা শুনে ভীষণ অবাক হই। এটা কি করে সম্ভব হতে পারে? মা তো এসব জানার কথা নয়। আমি তাই চুপ করে থাকি। মা পুনরায় কি বলে শোনার অপেক্ষা করি। মায়ের কণ্ঠে তাড়না। মা আধা কাপা গলায় বলে, সুপ্রভা কোথায় রে? এর উত্তরে কি বলা উচিত আমি বুঝতে পারি না। আমি শুধু এইটুকু বলি, কেন মা, হঠাৎ ওকে চাচ্ছ যে? তাও এত রাতে? মা বলল, তুই নাকি ওকে ঘর থেকে বের করে দিয়েছিস। আমি কণ্ঠে ভীষণ বিস্ময় নিয়ে বলি, কে বলেছে তোমায় এসব? ওর ছোট মামা আমায় বলেছে তুই নাকি নিজের দোষে ওর কাঁধে চাপাবার জন্যই ওর নামে দোষ দিয়েছিস। তোর নাকি পিয়ালির নামের কলকাতার মেয়েটার সাথে কী সব সম্পর্ক আছে, আর তুই উল্টো সুপ্রভাকে দোষ দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিস। কথাগুলো শুনে রাগে আমার পিত্তি অবধি জ্বলে যায়। এসব কোন ধরনের কথা? ওর মামা এসব আজগুবি কথা কিভাবে বললেন? তারপর মনে হলো এসব সুপ্রভার খেলা। নিজেকে বাঁচাতে তার শেষ চেষ্টা এইগুলো। মা আমায় বললেন, ওর ছোট মামা এমপির কাছের মানুষ, এমপির পাশের চেয়ারে বসে সব সময়। তাছাড়া এলাকায় তার বিরাট পাওয়ার। না জানি ও আমাদের কোনো ক্ষতি করে বসে কিনা। মার কথাটা ফেলনা নয়। ওর মামা ভীষণ ক্ষমতাবান মানুষ। আগের এমপি ক্ষমতায় থাকতে এই লোক লুকিয়ে লুকিয়ে থাকতো চোরের মতো। কারণ আগের এমপির সাথে তার বিরোধ ছিল। কিন্তু নতুন এমপি ক্ষমতায় আসার পর তার দাপট শেকড় ছড়িয়ে শিখরে উঠল। সে ইচ্ছে করলে মার ক্ষতি করতে পারে, বাবার ক্ষতি করতে পারে। ক্ষতি করলে তাকে আটকেও রাখা যাবে না। আমি খানিক সময়ের জন্য কথা হারিয়ে ফেলি। সত্যি বলতে মাকে বলার মতো কোনো কথা আমি খুঁজে পাই না। মা তখন বলে, শোন বাবা, এই মেয়ে যে ভালো না আগেই আমি টের পেয়েছিলাম। তোর বিয়ের ৮ মাস পর নিতুর জামাই আমার ছোট বোনের বর যখন বেড়াতে এলো তখন ওদেরকে আমি হাতে নাতে ধরেছিলাম। এরপর থেকেই নিতুর জামাই আর আমাদের বাড়িতে আসে না। এটা একটা ঝামেলা দেখায়। আমি কিন্তু চুপ করেই থেকেছি, নিজের মান সম্মান বাঁচানোর জন্য। নাতিপুতি হয়ে গেছে, স্কুলে পড়াশোনা করছে ওরা। এখন যদি নিতু এইসব শোনে তাহলে তো ওর সংসার টিকবে না। আমি তাই চুপ মেরে গেছি। আর সুপ্রভার ব্যাপারটা তোরে বলি নাই এই জন্য যে মেয়েটা আমার কাছে ওর ভুল স্বীকার করেছিল, পায়ে পড়ে বলেছিল বাকি জীবনে সে এমন কিছু করবে না। এটা নাকি ওর বিরাট বড় ভুল হয়েছে। আমি ভেবেছিলাম ও ঠিক হয়ে গেছে, কিন্তু বড়দের কথা ঠিকই ফেললো। মানুষ সব বদলাতে পারলেও চরিত্র সহজে বদলাতে পারে না। মা কথাগুলো বলে চুপ হয়ে গেলেন। এবার আমার বুকের ভেতর কেমন যন্ত্রণা হচ্ছে। তবে আমি নষ্ট একটা মেয়েকেই বিয়ে করেছিলাম। মা ফোন কেটে দেওয়ার আগে বলল, ওর মামারে নিয়ে ভাববি না, সে ক্ষতি করলে আর কি করবে, কিংবা ক্ষতির চিন্তায় তো আর কাল সামনে সংসার করা যাবে না। তুই যা করস ভেবে চিন্তে করিস। বিদেশের মাটিতে থাকোস বাপ, ভয় করে তোকে নিয়ে। আমি মাকে সান্ত্বনা দিই, বলি ভেবো না, আমি এটা মিটমাট করব। সে রাতে আর ঘুম হয় না আমার। সকাল হলে বন্দির মতো দরজা জানালা বন্ধ করে বসে থাকে। নিজের ওপর নিজেরই প্রচণ্ড রাগ হয়। কিছুতেই ভেবে পায় না ওপরে দেখতে সুন্দর আর পবিত্র মানুষগুলোর ভেতরটা এমন নোংরা কেন। আরও অনেকগুলো সিগারেট ধ্বংস করি আমি। এরপর চোখ বন্ধ করে বিছানায় পড়ে থাকি। আর তখনই পিয়ালির কলটা আসে। প্রথম ২ বার রিসিভ না করলেও তৃতীয়বার রিসিভ করে কানে তুলে নেই মোবাইল ফোন। পিয়ালি দুঃখভরা গলায় বলে, শুভ্রদা, আমি সরি। আসলে অনেক আগেই আপনাকে সুনীলের চরিত্র সম্পর্কে জানাবার প্রয়োজন ছিল, কিন্তু জানলে আপনি বিশ্বাস করতেন না। ওর সাথে যখন আমার ডিভোর্স হলো তখন কিন্তু আমাকে দোষালেন আপনি। সুনীলের সব কথা বিশ্বাস করলেন আপনি। আমার চরিত্র খারাপ, টাকার বিনিময়ে ইন্ডিয়ান ছেলেদের সাথে বেড়ে যায়, আরও কত কি। কিন্তু দাদা, একটা কথা বলুন তো, আমি তো আপনার ৪ বছরের কলিগ। এর মধ্যে কোনো দিন আমার থেকে খারাপ কোনো ইঙ্গিত পেয়েছেন আপনি? নাকি অফিসের কারোর সাথে এমন কিছু দেখেছেন? নাকি কোনো পার্কে, ক্লাবে, রোডে, গাড়ি থেকে নামতে, কারোর বাসায় ঢুকতে? আমি চুপ করে থাকি। পিয়ালির কথার জবাব নাই আমার কাছে। পিয়ালি বলল, দাদা, বিশ্বাস করুন, একটা বাঙালি মেয়ে কখনোই পৃথিবীর অন্য একটা মেয়ের ক্ষতি চায় না। আমি যখন থেকে দেখতে শুরু করলাম সুনীল আপনার বাসায় আসা যাওয়া করছে তখন থেকে আমার সন্দেহ তৈরি হয়। এরপর ওদের ওপর পুরো চোখ রাখি। আমার সন্দেহ সত্যি হয়। ওদেরকে অনেকবার আমি আপত্তিকর অবস্থায় দেখেছি। এরপর আপনাকে ইনফর্ম করি, কিন্তু আপনি আমায় ভুল বুঝেন তখন।
অবশ্য ভুল বোঝার কথাই ছিল। সুনীলকে নিয়ে যখন কেউ এমন উল্টাপাল্টা কথা বলতো তখন আমার মাথা গরম হয়ে যেত। রাগে ওই ইনফর্মারকে খুন করে ফেলতে ইচ্ছে করতো। কিন্তু যখন নিজ চোখে সব দেখলাম তারপর আমার শিক্ষা হলো, আসলে মানুষ এমনই। সে তার প্রিয় মানুষটিকে সহজে অবিশ্বাস করতে চায় না। সে চায় না তার প্রিয় মানুষটিকে ইচ্ছে করে সন্দেহ করতে, দুটো কটু কথা বলতে, ঘাট ধরে ঘর থেকে বের করে দিতে। কিন্তু নিজ চোখে সত্যিটা ধরা পড়লে তখন আর সে ওই প্রিয় মানুষটির সাথে সম্পর্কটাও টিকিয়ে রাখতে পারে না। কেউ আপাতত দৃষ্টিতে তাকিয়ে রাখলেও মন থেকে নয়। এটা বাহ্যিক কোনো কারণে টিকিয়ে রাখে, কিন্তু মন থেকে ঘটনার দিন থেকে প্রিয় মানুষটি মরে যায়। পিয়ালির কথাগুলো সত্য। এখন মনে হচ্ছে ওর কথাগুলো আগে ভাগেই বিশ্বাস করা আমার উচিত ছিল। কিন্তু বিশ্বাস করলেই বা কী হতো? সুপ্রভা অনেক বছর আগেই এর চেয়ে বড় আরও খারাপ কাজ করে এসেছে আমার দেশের বাড়িতে। হয়তো বা এরও আগে যখন সে আমার ঘরের বউ ছিল না তখনও এমন কিছু করেছে। আরও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার গলা ছিঁড়ে। আমি গুনে রাখি, এটা তৃতীয় দীর্ঘশ্বাস। এরপর সুপ্রভাকে একটা ফোন দিই আমি। সুপ্রভা ফোন রিসিভ করতে আমি বলি, তোমার সাথে দেখা করতে চাই আমি। বিকেল 3টায় তুমি গ্রিন হেভেন পার্কে এসো। সুপ্রভা বসে যাওয়া গলায় বলল, জি আচ্ছা। গ্রিন হেভেন পার্কে বসে আছে সুপ্রভা। এখন 3:10 বাজে। আমার আসতে 10 মিনিট লেট হয়েছে। সে অবশ্য আগে ভাগেই এসে বসে আছে। এতেই বোঝা গেল আমার সাথে দেখা করার তার কতটা আগ্রহ ছিল। আমরা বসলাম পাশাপাশি। গতকাল বিকেলে ঠিক এমন সময়ে আমাদের মধ্যে প্রগাঢ় ভালোবাসা ছিল, প্রেম ছিল। আমরা দুজন কাছের মানুষ ছিলাম, কিন্তু এখন নয়। অথচ আমরা কাছাকাছি বসে আছি। সুপ্রভা হঠাৎ আস্তে করে কেঁদে উঠল। আমার একটা হাত ধরার চেষ্টা করলো। আমি হাত সরিয়ে নিলাম। ও তখন শুধু কান্না ভেজা গলায় বলল, শুভ্র, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি শুভ্র। আমায় শুধু একটিবারের জন্য ক্ষমা করে দেখো। আমি চিরদিন তোমার কথার বাদী হয়ে থাকব। আমি খানিক হাসলাম। হেসে বললাম, স্ত্রীগণ কখনোই স্বামীর দাসীবাদী হয় না। তারা হয় একে অপরের পরম বিশ্বাসের জায়গা, পরম ভালোবাসার জায়গা। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, ভরসার জায়গা শূন্য করে দিয়েছ। আমি এখন তোমাকে কিভাবে গ্রহণ করতে পারি বলো? সুপ্রভা কাঁদছে। ওর যা মায়াবী চেহারা। কান্নারত সুপ্রভার দিকে তাকালে ভীষণ মায়া হয়, মনের ভেতর তীব্র ব্যথা অনুভূত হয়। কিন্তু আমি যে ওকে মাপ করে দিতে পারি না। এটা তো ওর সামান্য অপরাধ নয়। সুপ্রভা হাত জোর করে বলে, শুভ্র, তোমায় ছাড়া আমি থাকতে পারবো না কিছুতেই। আমি তোমাকে অনেক ভালোবাসি শুভ্র। আমি চুপ করে থাকি। সুপ্রভা আবার আমার হাত ধরতে চায়। আমি আমার হাত আগের মতো দূরে সরিয়ে নিই। ও কাঁদো কাঁদো গলায় বলে, শুধু একটিবারই তো ভুল করেছি আমি, আর কখনো এমন হবে না। কখনোই না। আমি মৃদু হেসে বলি, এর আগে যখন একবার ভুল করেছিলে তখন আমার মা তোমায় মাফ করে দিয়েছিল। মা আমায় কিছু বলেনি তখন। আমার মায়ের মাফ করে দেওয়ার সুযোগ নিয়ে তুমি দ্বিতীয় ভুলটি করেছো। এবার আমি মাফ করে দিলে তুমি তৃতীয় ভুলটি করবে। আমি এই সুযোগ তোমায় কখনোই দিব না। সুপ্রভা একেবারে চমকে উঠল, যেন কোনোভাবে আশা করেনি যে আমি এটা জেনে যাব। কিন্তু সে এই বিষয় নিয়ে আরেকটি কথাও বলল না। এরপর সে গেল অন্য প্রসঙ্গে, যেন তার একমাত্র লক্ষ্যই হলো কোনোভাবে আমায় তার প্রতি দুর্বল করা। সুপ্রভা এবার তার পেটের ওপর হাত রাখল, তারপর বলল, এদিকে তাকাও। আমি তাকালাম। ও এবার বলল, এখানে তোমার অনাগত সন্তান। তোমার সন্তানের জন্য হলেও আমায় দূরে ছেড়ে দিও না প্লিজ। দীর্ঘ 6 বছর পর আমি আমার সন্তান কনসিভ করেছি, কিন্তু আমি কিভাবে বিশ্বাস করতে পারি এ সন্তান আমারও? ও আমার পেটে এসেছে 2 মাস হয়েছে, কিন্তু সুনীলের সাথে আমি মিশছি এর আর পরে থেকে 1 মাস ধরে। সুনীলের নামটা শুনতেই আমার মাথা কেমন চক্কর দিয়ে উঠল। আমি আর সুপ্রভাকে সহ্য করতে পারছিলাম না কিছুতেই। আমি শুধু বললাম, তোমাকে এখানে ডেকেছি কেন জানো? সুপ্রভা কিছু বলল না, কিন্তু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আমি আস্তে করে বললাম, তোমাকে আমি ডিভোর্স দিব এই কথাটা জানিয়ে দিতে। শুনে ইষ্ণ কেঁপে উঠল সুপ্রভা। তারপর আধো কান্না মিশ্রিত গলায় বড় অনুনয় করে বলল, না, আমাদের সন্তানটার দিকে তাকাও তুমি। ওর কি হবে একটু ভাবো। আমি আর কিছুই ভাবতে পারলাম না, শুধু ওকে জানিয়ে দিলাম, যা বলেছি তাই সই। আমার আর কিছু বলার নাই নতুন করে। এরপর কেমন হিংস্র হয়ে উঠল সুপ্রভা। আমার কাছে এসে আমার কলার টেনে ধরে বলল, আমি তোমায় সহজে ছেড়ে দিব না। আমি আসি, দেখি কিভাবে তুমি আমায় দূর করো। ও আমার কলার ধরেই রেখেছে।
এটা যদি বাংলাদেশের কোনো শহরের পার্ক হতো তবে এতক্ষণে আমাদের দেখে মানুষের ভিড় জমে যেত, কিন্তু এটা পৃথিবীর উন্নত রাষ্ট্রের একটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি পার্ক। এখানে মানুষ বিনোদনের জন্য আসে, কিন্তু অন্য দুইজন নারী পুরুষ কী করছে? কেন একজন নারী হুট করে তার পুরুষ সঙ্গীর কলার টেনে ধরল, রেগেমেগে কী বলল, এসব দেখার তাদের সময় কিংবা ইচ্ছে কোনোটাই নাই। আমি ওকে এক ধাক্কায় নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। ও আরেকটুর জন্য শক্ত মাটিতে গিয়ে পড়ত, কিন্তু ভাগ্য ভালো যে একটা গাছকে ভর করে সে কোনোমতে রক্ষা পেল। এরপর রাগে ফুঁসতে ফুঁসতে সে আমায় বলল, শুভ্র, তুমি আমায় চেনো না, আমি তোমায় সহজে ছাড়ব না, কিন্তু মনে রেখো, তোমায় এখানে কিছু বলতে না পারলেও দেশে তোমার বুড়ো বাবা মা আছে, ওদেরকে আমার মামা সহজেই ছেড়ে দিবে না। আমি হাসলাম, হাসতে হাসতে বললাম, আমি জানতাম তুমি শেষমেশ আমায় এইসব জুজু মুজুর ভয় ডর দেখাবে, কিন্তু এর উপায় খুঁজতে আমি তোমার সাথে দেখা করছিলাম। কাজও হয়ে গেছে, এখন যাই। ও বোকার মতো তাকিয়ে রইল, কিছুই বুঝতে পারছে না কী কাজ হয়ে গেছে তাকে জানানো উচিত। আমি ওর আরেকটু কাছে গিয়ে বললাম, রেকর্ড করে ফেলেছিলে তোমার সব কথা? তুমি যে বেবিকে কনসিভ করার 1 মাস পর থেকে সুনীলের সাথে মিশেছো, আই মিন ওইসব নোস্টামি করেছো, তা তো তুমি নিজের মুখেই বললে। ওটা ফোনে রেকর্ড হয়ে গেছে। এখন যদি কোনো রকম ঝামেলা করার চেষ্টা করো তবে এটা দেশে পৌঁছে যাবে, এলাকার দরবারি লোকেরা শুনবে, তারপর বুঝো তোমার আর তোমার মামার উজ্জ্বল মুখ কই লুকাবে। সুপ্রভা আর কথা বলে না। দিন শেষে রোদের তাপে যেভাবে কলমি ফুলটি একেবারে মিয়ে যায় ঠিক ওরকমভাবেই মিয়ে গেল সে। আর আমি শয়তানের কারাগার থেকে নির্দোষ হিসেবে মুক্তি পাওয়ার আনন্দে ঠোঁটরাঙে মিষ্টি হাসি হেসে আমার বাসার পথ ধরি। উপসংহার, সুনীলের কাছে গিয়ে সুপ্রভা নাকি একই কথা বলেছিল, তার পেটে সুনীলের সন্তান, কিন্তু সুনীলও কম নয়, সে একেবারে তাকে টেনে নিয়ে গেল হসপিটালে। এরপর ডাক্তার টেস্ট করে বলল সুপ্রভার পেটে কোনো সন্তানই নেই। আসলে সুপ্রভা মিথ্যা বলেছিল। এরপর সুনীলের সাথে সব কিছু মিটমাট হয়ে যায় ওর। এবার সুপ্রভা নতুন পথ ধরে, নতুন নতুন ছেলে বন্ধুদের সাথে সম্পর্ক করে তোলে ও। এদের সাথে ভাব করে, ক্লাবে যায়, বাসায় যায়, রাত্রি যাপন করে, এভাবেই তার দিন যায়। কিন্তু এটা আমেরিকা হলেও এখানে বাঙালি কমিউনিটি আছে। ওই কমিউনিটি যত আধুনিকই হোক না কেন তার শেকড় সে ভুলে যেতে পারে না, ভুলে যেতে পারে না তার কৃষ্টি কালচার। একদিন সব বাঙালিরাই জেনে যায় সুপ্রভা এসব নষ্টামির কীর্তিকলাপ। এরপর বাঙালি কমিউনিটি তাকে বয়কট করে, বেচারি বিপাকে পড়ে। কেউ তার সাথে কথা বলে না, তাকে দেখলেই মন্দ কথা বলে। কেউ কেউ তো মুখ ভরা থুতু ফেলে নাক ছিটকায়। অবশেষে ওর দেশেই ফিরতে হয়। কিন্তু দেশেও কি আর নিজের বাড়িতে থাকতে পেরেছে সে? ওখানকার সব মানুষই নাকি জেনে গিয়েছে ওর ব্যাপারটা। ওরা অবশ্য একটু বেশিই জানতো, অথবা বাড়িয়ে বাড়িয়ে বলতো। এখনও বলে সুপ্রভা নাকি এখন যৌনপল্লীতে আছে। কথাটা কতটুকু সত্য জানি না, কিন্তু তার খারাপ অবস্থার জন্য সেই দায়ী। মানুষের চরিত্র এক অমূল্য সম্পদ। মৃত্যুর পর সব কিছুই ভুলুণ্ঠিত হয়ে যায়, কিন্তু টিকে থাকে তার ভালো আর খারাপ কাজের গল্প। এইসব গল্প এক মুখ থেকে অন্য মুখে ছড়িয়ে যায়। ভালো কাজের গল্প মৃত্যুর পরেও ওপারে শান্তি এনে দেয়, আর খারাপ কাজ এনে দেয় ভয়াবহ জাহান্নাম। সেই জাহান্নামের লকলকা আগুনে পাপিষ্ঠ পড়ে পড়ে ছারখার হতে হতে হবে। আহারে, পৃথিবীতে থাকতে কেন আমি ওই পাপ করেছিলাম? কেন আমি ভালো কাজ করিনি? যদি ভালো কাজ করতাম তবে তো পৃথিবী এবং পরকাল দুটোই আমার সুন্দর হতো। সমাপ্ত।